স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকেও পরিচয় করিয়ে দেব। চলুন এই পর্যায়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে আসি এই মুহূর্তের। আমরা আমাদের অতিথিদের যদি একটু যুক্ত করে নিই। শাহ ইফতেখার তারিক আছেন আমাদের সঙ্গে, আছেন আজিজুল বাড়ি হেলাল, বিএনপির কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক, এবং শাহ ইফতেখার তারিক তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদের। ফয়েজ আহমদ, আজকে প্রচারণা শুরু হচ্ছে এবং প্রচারণার একটি বক্তব্য আমি একটু কোট করতে চাই। তারেক রহমান বলেছেন যে প্রধান উপদেষ্টাকে তিনি অনুরোধ করেছেন যে প্রোটোকল যদি 3 গুণ লাগে তবু দেশে যেন অস্থিতিশীল করার চেষ্টা যেন না হয়। এটা তিনি নাম বলেননি, কিন্তু ধারণা করা যায় তিনি জামাত ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন। যদি একটু মন্তব্য করেন। জি, আপনাকে ধন্যবাদ। আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যে প্রচারণা সেটা আনুষ্ঠানিকভাবে আসলে শুরু হয়েছে। প্রথম দিনই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উনি সিলেট দিয়ে প্রচারণা শুরু করেছেন। ওই রুটে যে জেলাগুলি পড়ছে সবগুলিতে যাচ্ছেন। সম্ভবত এই মুহূর্তে উনি প্রচারণা ভৈরবে আছেন। অপরদিকে এই নির্বাচনে যদি বলি, প্রধান বিরোধী যে ক্যাম্প জামাত ইসলামী এবং তার শরিকরা, তারাও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এখন এই যে ধরুন নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতারা তাদের বিরোধী ক্যাম্প নিয়ে নানান ধরনের মন্তব্য করবেন, এটা আমাদের রাজনীতির সংস্কৃতি। শুধু আমাদের নয়, এই সংস্কৃতি সারা পৃথিবীর রাজনীতিতে আছে। তো এখন পর্যন্ত আজকে তো শুরু হলো যেই বক্তব্য, এখনো ওই অর্থে আমরা খুব বেশি পাল্টা বক্তব্য এখনো শুনিনি। হালকা আবার আছেও। ধরুন জনাব তারেক রহমান তার ইলেকশনারিং যেটা শুরু করেছেন, সেখানে বক্তব্যে আমি 2টি সমাবেশের বক্তব্য দেখার সুযোগ হয়েছে আমার টেলিভিশনে। সম্ভবত জামাত ইসলামী তাদের নারী কর্মীরা বা তাদের কর্মীরা বিভিন্ন জায়গায় ভোট প্রচারে গিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করা, এই ধরনের কথাবার্তা কখনো বলেছেন কিনা জানি না আমি। সেটা নিয়ে উনি এক ধরনের মানুষকে ইনভলভ করেছেন, আমি বলবো যে ইন্টারেক্টিভ। উনি 2টো সমাবেশে দেখলাম যে অডিয়েন্স থেকে 2জন মুরব্বী মানুষকে তুলে সামনে নিয়ে এসেছেন, সেখানে উনি কথা বলেছেন। অর্থাৎ নিজের জবানিতে নয়, বরঞ্চ নিজে যা বলতে চান তা একজন মুরব্বী বয়স্ক বৃদ্ধ মানুষ, যিনি মক্কা শরীফে গিয়েছেন, যিনি হজ করেছেন অথবা উমরা করেছেন, এই ধরনের মানুষের মধ্য দিয়ে উনি কথাবার্তা, নিজের যে চিন্তা উনি যেভাবে ভাবেন সেই জিনিসটাকে রিফ্লেক্ট করানোর চেষ্টা করেছেন। এটা একটা নিউ স্টার্ট, নিউ স্ট্র্যাটেজি। এটা ঠিক কতটা কাজে লাগবে এটা সামনের দিনগুলিতে বলা যাবে, বা এটা উনি কতটা কন্টিনিউ বা করবেন। এক অপরদিকে জামাতের নেতৃবৃন্দ আমি দেখেছি বলেছে যে আমরা কোনো কার্ড দেওয়ার ওয়াদা করছি না। সো এই যে কার্ড দেওয়ার ওয়াদা করা, এটাকে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির রাজনৈতিক যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনকে এক ধরনের ইঙ্গিত করা। কারণ বিএনপি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এ ধরনের নানান নতুন জিনিস ইন্ট্রোডিউস করার জন্য কথা বলছেন। কোনো ক্ষেত্রে কিছু চর্চা পুরনো, সেটাকে নিউলি মডিফাই করে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, সেগুলি নিয়ে বলছে। তো আমি মনে করি 2 রাজনৈতিক ক্যাম্পেই যদি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে কি ধরনের জিনিস কারা করতে চায়, সেই প্রতিযোগিতায় ওনারা লিপ্ত হয়, এটা খারাপ না, এটা ভালো দিক। তবে ক্যাম্পেইনের এখনও কোনো পর্যায়ে আজকে ওই অর্থে অন্যান্য ইলেকশনের সময় আমরা দেখতাম প্রথম দিনই নির্বাচনের ক্যাম্পেইন শুরু হতো আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। তো আজকে খুব একটা সেরকম অভিযোগ কোথাও গণমাধ্যমেও দেখিনি। ভালো শুরু হয়েছে। এখন আমরা এই ভালোটা যদি শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারি, তাহলে এটা ভালোর চূড়ান্ত রূপ হবে আসলে। জি, আমি শাহ ইফতেখার তারিক আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনারা এক সময়
জামায়াত ইসলামীর সঙ্গে একটা জোটে ছিলেন, যুগপৎ আন্দোলন করেছেন, পরবর্তীতে দেখা গেল যে সেটা থেকে বের হয়ে গেছেন। আজকে খুব কড়া ভাষায় তারেক রহমান জামায়াত ইসলামকে আক্রমণ করেছেন। যেমন তিনি বলেছেন যে একটি দলকে ভোট দিলে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলেছেন, এটা শিরক। এটা তিনি জামায়াত ইসলামকে ইঙ্গিত করেছেন, যদিও নাম বলেননি। এছাড়া মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা সেটাকে সামনে নিয়ে এসেছেন। এমনকি তিনি বলেছেন যে মানে নেতাদের, জামাত ইসলাম এবং অন্যান্য নেতাদের যাতে প্রোটোকল বাড়িয়ে দেওয়া হয়, কারণ তারা খুব সমালোচনা করেছে তারেক রহমানের এই প্রোটোকল, সরকার যেটা দিয়েছে নিরাপত্তা প্রোটোকল, সেটাকে নিয়ে। যাই হোক, কী মন্তব্য করবেন প্রথম দিনের এই, বিশেষ করে বেহেশতের টিকিট? আমার আজকের এই আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। আনুষ্ঠানিক প্রচারণা মানুষের মধ্যে কিছুটা নির্বাচনী প্রভাব লক্ষণীয়। এখনো পর্যন্ত নির্বাচনী আমেজ পুরোপুরি শুরু হয়েছে এটা বলা যাবে না। আর নির্বাচন দীর্ঘদিন পর আমরা আশা করছি যে একটা সুন্দর নির্বাচন হয়তো হবে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, এটা আমরা আশা করছি। নির্বাচন এলে এই জাতীয় কিছু কথাবার্তা হবে, একে অপরের কর্মসূচির বিরুদ্ধে বক্তব্য দিবেন, এটা খুব স্বাভাবিক। এটাকে খুব জটিল বা কঠিন আকারে আমি দেখতে চাই না। একে অপরের বিরুদ্ধে কথা হয়তো হবে, কিন্তু সেটা যেন একটা মাত্রা পর্যন্ত আমরা বহাল রাখি। মাত্রাতিরিক্ত কোনো কিছুই জনগণ পছন্দ করে না, এটা আমি আশা করব। বেহেশতের টিকিটের ব্যাপারে যে কথা বলেছেন, খুব আমি চমৎকৃত হয়েছি যে উনি একটা ভিন্ন ঢঙে তার বক্তব্যকে উপস্থাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মানুষ এটাকে খুব নেতিবাচক ভাবে নেয়নি, ইতিবাচক ভাবে নিচ্ছে। তো এই যে পারস্পরিক সমালোচনা, কার বক্তব্যটা ইতিবাচক ভাবে নিচ্ছে? তারেক রহমানের বক্তব্যকে। তারেক রহমান যে একটা ভিন্ন স্টাইলে অন্য একজনকে ডেকে তারপর কথা বললেন, এটাকে একটা নতুনত্ব তিনি আনলেন। এটাকে আমি দেখলাম যে মানুষ খুব ভালোভাবে নিচ্ছে। ওকে। তো এই পারস্পরিক সমালোচনার এই সৌন্দর্যটা যেন বহাল থাকে, এটা যেন পদরূপ না নেয়, একে অপরের চরিত্র হননের রূপ না নেয়, এটা আমি আশা করব। এবং মিথ্যা দিয়ে যেন কেউ সত্য প্রতিষ্ঠার দুঃস্বপ্ন না দেখেন, কারণ ইদানিং দেখা যাচ্ছে কোন সত্য প্রতিষ্ঠার জন্য মিথ্যার অপপ্রচারের সয়লাভ বয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। এটা আমাদের পরিবেশকে নষ্ট করছে। আমি বলবো সকল দলের রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি আহ্বান রাখতে চাই যে আপনি মিথ্যা প্রচারণার মধ্য দিয়ে আপনার নিজের ক্ষতি করছেন, আপনার দলের ক্ষতি করছেন। কারণ দিন শেষে দেশের সচেতন মানুষ এটা খুঁজে নেয় যে কারা বেশি মিথ্যা প্রচারণা করে, তাদেরকে কিন্তু মানুষ বয়কট করবে। যে আজিজুল বারী হেলাল, তারেক রহমান বলেছেন যে যদি দরকার হয় প্রোটোকল বাড়িয়ে দেন, তবুও যেন দেশ অস্থিতিশীল, মানে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা যেন না করা হয়। তার ভাষায়, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনো আশঙ্কা আছে? না, দেখুন, আমাদের এই নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, এটাই আমাদের প্রত্যাশা। কারণ অনেক রক্ত, অনেক সংগ্রাম এর বিনিময়ে আমরা ভোটদানের সুযোগ পাচ্ছি। এখন এই ভোটদানকে বা ভোট প্রক্রিয়াকে বিভিন্নভাবে অনিশ্চয়তা করে তুলবার যে একটা অপচেষ্টা চালানো হয়েছিল, বিশেষ করে বিএনপি যখন 272টা মনোনয়ন দিল, তখন আমাদের চট্টগ্রামে এরশাদুল্লাহকে গুলি করা হলো। আমরা বলেছিলাম এই সব বিষয়ে সন্ত্রাসীকে চিহ্নিত করতে, বিএনপি হয়েছিল। এরপরে দেখা গেল যে আমাদের গণ আন্দোলনের পোস্টার বয় হাদিকে গুলি করা হলো।
এবং বিভিন্ন অঞ্চলে এখনো আপনার বিভিন্নভাবে অপচেষ্টা চালানো হচ্ছে। এটা একটা এইগুলোকে মোকাবিলা করা উচিত আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের সাথে। দ্বিতীয়ত হলো যে জামাত ইসলামের আমির বলেছেন যে প্রোটোকল বিএনপির চেয়ারপারসনকে বেশি দেওয়া হচ্ছে, এই জন্য চেয়ারপারসন আরো সম্মান দেখিয়ে বলেছেন যে তাকে প্রয়োজনে আরো প্রোটোকল দেওয়া হোক, তবুও দেশকে অস্থিতিশীল করা যেন না হয়। আপনি দেখেন যে আপনারা এখানে না মানে আজিজুল বারী হেলাল, আমি একটু বুঝতে চাইছি যে ওই পর্যন্ত ঠিক আছে যে তাদের নেতাকে 3 গুণ বেশি প্রোটোকল দেওয়া হোক, এতে কোনো অসুবিধা নেই, মানে তবু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা যেন না করা হয়। মানে কি প্রোটোকল না দিলে কি জামায়াত দেশকে অস্থিতিশীল করার সেই ইঙ্গিত দিয়েছেন উনি? আমি বোঝাতে চাচ্ছি যে আমরা দেখেন আজকে যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলাম বা এর আগে যখন আমরা নির্বাচনী মাঠে আসলাম, তখন কিছু যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল ছিল বিএনপি এবং আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ তার পাপের ঘরে চলে যাওয়ার ফলে দ্বিতীয় সারি থেকে মনে করেন জামাত এখন এসে প্রথম সারিতে রাজনীতি করছে। এখন তারা মাঠের এসে দেখে যে বিএনপির যে বিপুল গণজোয়ার, অর্থাৎ মানে অবশ্যম্ভাবী পরাজয়কে মেনে নিতে না পারার ফলে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া হতেই পারে, সেরকম কিছু লক্ষণ আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে যে আপনার হামলাগুলো হচ্ছে, হাঙ্গামাগুলো হচ্ছে, ভোটারদেরকে আপনি ইন্টিমিডেশন, যেটাকে ভয় দেখানো, বা ভোটারদেরকে ভোট না হলে জামায়াতের লাভ কি? না, ভোটটা পিছিয়ে গেলে আপনার জামাতে আপনি অবশ্যম্ভাবী যে পরাজয়, সেই পরাজয়টা আপনাকে বরণ করতে হলো না। এরকম একটা আমি অনুমান করছি, এবং এর কিছু উদাহরণও কিন্তু আমরা দেখাতে পারি। যে দেখেন আপনি ওসমান হাদি হত্যার মানে শাহাদাত বরণের পরে সারা ঢাকা শহর এবং বাংলাদেশে যে সাংস্কৃতিক আন্দোলনের উপর হামলা হলো। একটা বিরতির পরে ফিরি, একটা বিরতির পরে এই প্রসঙ্গে তখন আমি সালাউদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাকে একটু যুক্ত করে দিতে পারবো। তার সামনে আলোচনাটা হলে আমার মনে হয় যে আর একটু পরিষ্কার হওয়া যাবে। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। শিরোনাম দেখছিলাম, দেশের অন্যান্য সংবাদ ভিত্তিক টেলিভিশনগুলোর মোটামুটি কাছাকাছি শিরোনামগুলো আছে। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সালাউদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। স্বাগত জানাই আপনাকে একাত্তর জার্নালে। ফয়েজ আহমদ, বিরতির আগে আমরা যে আলোচনায় ছিলাম, রাজনৈতিক আলোচনা, প্রচারণা শুরু হয়েছে আজকে, এবং বিভিন্ন দলের প্রধানরা খুব মাঠে সরব এবং প্রতিপক্ষকে নানানভাবে ঘায়েল করার বক্তব্য দিচ্ছেন। তারা খুব স্বাভাবিক, নির্বাচনের আগে এটাই হবে। বিশেষ করে প্রোটোকলের বিষয়ে তারেক রহমান যে ইঙ্গিত দিয়েছেন, এর আগে জামায়াতের আমিরও এ নিয়ে বক্তব্য রেখেছিলেন তারেক রহমানের নিরাপত্তা। না, দেখুন, প্রোটোকলের বিষয়টা আমার মনে হয় একটু আমাদের পরিষ্কার হওয়া জরুরি। জনাব তারেক রহমান দেশে আসার পর থেকে উনাকে যেই প্রোটোকল দেয়া হচ্ছে, প্রোটোকল নয়, বেসিক্যালি সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে সরকারের পক্ষ থেকে কিন্তু সব পলিটিশিয়ানদেরকে, সব রাজনৈতিক দলকে ইনভাইট করা হয়েছে। কার কী ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা সরকারের কাছ থেকে চাইলে সরকার দিবে, এবং সরকার সেটা দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, জনাব তারেক রহমানের সঙ্গে যেই সিএসএফ আছে, সেটা তাদের প্রাইভেট সিকিউরিটি। সেটা যদি অপর রাজনৈতিক দলগুলি তাদের সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে ওনারা যদি নেবেন বলে মনে করেন, দ্যাট ইজ ফাইন, তারা নিতে পারেন। সেক্ষেত্রে যদি সরকারের দিক থেকে কোনো ধরনের অসহযোগিতা করা হয়, তখন আপনি গভর্নমেন্টকে অ্যাকিউজ করবেন সরকার সেটা করছে না। আর থার্ড যে বিষয়টা আমি এই প্রসঙ্গে বলবো, এটা আমাদের প্রত্যেককে বিবেচনা করতে হবে। ধরুন আপনি এবং আমরা যদি দুজনই কোনো কারণে ভালনারেবল হয়ে উঠি, তাহলে আমাদের তো নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। সেক্ষেত্রে রাষ্ট্র তো হুট করে উইদাউট এনি কনসিডারেশন, উইদাউট এনি অ্যাসেসমেন্ট আপনাকে আমাকে কোনো সিকিউরিটি দিবে না। আপনার সিকিউরিটি অ্যাসেস করবে, যদি মনে হয় আপনার সঙ্গে একজন লাঠি হাতে আনসার দিলে এনাফ, তাই দিবে। যদি মনে হয় আমার সঙ্গে একজন গ্রাম পুলিশের সদস্য দিয়ে দিলে এনাফ, তাই দিবে। সেক্ষেত্রে হোয়েন ইউ আর রিকোয়েস্টিং দ্য গভর্নমেন্ট আর অথরিটি অ্যান্ড রিকোয়েস্ট ফর সিকিউরিটি, দেন গভর্নমেন্ট বা অথরিটি কীভাবে রেসপন্স করে সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। সো পলিটিশিয়ানদের মধ্যে আমরা পরিষ্কার করে বলছি যে শুধু পার্টি চিফ নয়, অনেক পোটেনশিয়াল ক্যান্ডিডেট, এবং জুলাইয়ে
সম্মুখ যুদ্ধে যারা ছিলেন তাদের অনেকেই নানান কারণে আমরা জানি আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে আছি এ সময়ে, তাদের একটা সিকিউরিটি নিয়ে কনসার্ন আছে, সেই কনসার্নটাকে সরকার অ্যাড্রেস করছে। আনফর্চুনেটলি যদি আমরা কারোটা অ্যাড্রেস না করে কারোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতাম এই বিষয়ে, আমাদেরকে অ্যাকিউজ করা যেত। এরপরেও সরকারের দিক থেকে ইট ইজ ভেরি ওপেন কল, এনিবডি, এনি পলিটিশিয়ান, এনি ক্যান্ডিডেট তারা যদি চায় আরো সিকিউরিটি পাবে। মানে জামায়াত আমির যদি আমি এখন চান- শুধু জামায়াতের আমির কথা বলছি না, আমার তারিক ভাই ইলেকশন করছেন ঢাকা 9 আসন থেকে, জি। উনিও যদি চান, প্রয়োজন যদি হয়, অফকোর্স, কেন না। ওকে, সালাউদ্দিন আইয়ুবী, মানে জামায়াত আর ভোট ডাকাত চাইছে না, এখানে কাদেরকে ইঙ্গিত করা হয়েছে? জামায়াতের আমির আজকে বক্তব্যে এটি বলেছেন। জামায়াত আমির কাদেরকে ইঙ্গিত করেছেন, কাদেরকে চাইছে না, কারা ভোট ডাকাত? ধন্যবাদ সম্মানিত সহ-আলোচকবৃন্দকে। জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন ডাকাত আর চাচ্ছে না। ডাকাত শব্দ দিয়ে অন্য কাউকে বোঝানোর তো প্রয়োজন মনে করি না। ডাকাত বলতে ডাকাতকে বোঝানো হয়, যিনি ডাকাতি করবেন তিনি এই সংখ্যা করবেন। হতে পারে আমার দলের কেউ ভোট ডাকাতি করতে চায়, তিনি সেটাকে মিন করেছেন। অন্য দলের আমাদের আজিজুল বারী হেলাল ভাই আছেন, ওনার দলের কেউ হতে পারে, আমাদের তারিক ভাই আছেন। যে দলেরই যিনি চাইবেন যে ভোট ডাকাতি করবেন, সে ধরনের ডাকাতকে কেউ চান না। কিন্তু সমস্যা হলো কি, যখন কোনো চাঁদাবাজ শব্দ উচ্চারণ করা হয়, ভোট ডাকাতির শব্দ উচ্চারণ করা হয়, সন্ত্রাসীর শব্দ উচ্চারণ করা হয়, দুর্নীতির শব্দ উচ্চারণ করা হয়, সাথে সাথে আমাদের সকল গণমাধ্যম, সাধারণ মানুষ, কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি কিছু কিছু দলের প্রতি বিশেষভাবে ইঙ্গিত করে। আমি বলবো এই ধরনের অপরাধীর আসলে কোনো দল নাই। সে অপরাধীরা অপরাধী যে দলেরই হোক, সেই দল কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় পাবে না বলে আমি বিশ্বাস করি। না, কিন্তু আপনারা তো কিন্তু আপনারা জামায়াত ইসলাম তো এই ক্যাম্পেইন চালিয়েছে, বিএনপির বিরুদ্ধে এই ক্যাম্পেইন দীর্ঘদিন ধরে চালিয়েছে। আপনি বলছেন যে এটি আপনারা এই ইঙ্গিত করেননি, কিন্তু আপনারা তো চালিয়েছেন। আমি বলছি একটা বক্তব্য দেখান যেখানে বলা হয়েছে যে বিএনপির চাঁদাবাজি, বিএনপির দুর্নীতি, বিএনপির সন্ত্রাসী, একথা কোনো বক্তব্য জামাত ইসলামের কোনো নেতা দিয়েছেন কোথাও না। কিন্তু যেটা হয়েছে, আমি যখনই চাঁদাবাজির কথা বলি, আপনি মিন করেন যে এটা বিএনপিকে বলা হয়েছে। না, কিন্তু আপনারা তো ইঙ্গিত করেছেন। আসলে এটা রাজনীতিতে ওইভাবে কখনো বলতে হয় না, কিন্তু হয়ে গেছে বিষয়টা। আমরা তো মিন করি না, আমরা মিন করি চাঁদাবাজি বলতে চাঁদাবাজকেই মিন করি, আমরা দুর্নীতিবাজ বলতে দুর্নীতিবাজকেই মিন করি, আমরা ডাকাত বলতে ডাকাতকে মিন করি। আমরা তো কোনো দলকে মিন করি না, কিন্তু সে দল মনে করে যে আমাকে মিন করছে। জি, আজিজুল ভাই, স্পষ্টতই বোঝা যায় যে সে নিজে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। জি, আজিজুল বারী হেলাল, আপনারা কি কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছেন? ওনারা তো এগুলো ইঙ্গিত করেন না, কিন্তু আমরা ইনফেরিয়ার হব কেন? আমাদের এত বড় একটা রাজনৈতিক দল, আমাদের এত ঐতিহ্য, আমরা কতবার ক্ষমতায় এসেছি, আমাদের বিরুদ্ধে আমরা জনপ্রিয় দল হিসেবেই ক্ষমতায় এসেছি। আমার বক্তব্য সালাউদ্দিন আইয়ুবীর সাথে একমত। যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, স্কুল দখল করে, ব্যাংক দখল করে, তাদেরকে জনগণ যেন বয়কট করে এবং পরিহার করে। একই সাথে যারা দেশদ্রোহিতা করে, তাদেরও যেন জনগণ পরিহার করে। কারণ মানুষ রক্ত দিয়ে সংগ্রাম করে 71 সালে দেশ স্বাধীন করেছে, এবার 24-এও রক্ত দিয়েছে, সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে আনছে। এই অবস্থায় যদি কেউ চাঁদাবাজি, দখলবাজি, ব্যাংক ডাকাতি, ব্যাংক সন্ত্রাসী, স্কুল দখল এগুলো করে আবার আমাদের একটি ফ্যাসিবাদ নতুন করে কায়েম করতে চায়, তার বিরুদ্ধে তো জবাব দিতেই হবে জনগণকে। সুতরাং আমরা বলছি যে এগুলো শুধু কথার কথা না, ইট ইজ নট লাইক এ সো টু সে। আমরা বলছি যে যথার্থভাবে যারা আপনার বিভিন্নভাবে এই নির্বাচনকে ভয় পেয়ে, নির্বাচনে একটা অবশ্যম্ভাবী পরাজয় জেনে আপনি বিভিন্ন রকম ন্যারেটিভ তুলছেন এবং জনগণকে অনেক সময় ভয় দেখাচ্ছেন, কিন্তু আমি একটা জনগণকে লোভ দেখাচ্ছে। আমি একটা কথা বলতে পারি যে আমরা দেখছি বাড়িতে বাড়িতে গিয়ে 1 নাম্বার ভোটার আইডি কার্ড নেওয়া হচ্ছে। এটা কিসের লক্ষণ, কারা নিচ্ছে, এটা কিন্তু প্রশাসনের দেখা উচিত। আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে আমি অভিযোগ করলাম যে
বাড়িতে বাড়িতে ভোটারদের আপনি বিকাশ নাম্বার নিচ্ছেন। এই যে লোভের যে রাজনীতি, টাকার যে রাজনীতি, এটাকেও কিন্তু আপনার এক ধরনের সন্ত্রাসী রাজনীতি, এক ধরনের চাঁদাবাজি হ্যাঁ, মানে এটা এটাকেও কারা কিন্তু করছেন বন্ধ করতে হবে। হেলাল ভাই, কারা করছেন, কাদের প্রতি ইঙ্গিত করছেন আপনি? প্রশাসনের কাছে বলতে চাচ্ছি যে আমি যেহেতু অভিযোগ করছি, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমরা করছি না। না, মানে আপনারা এখন কি আনুষ্ঠানিক কোনো প্রমাণ সহ কি আপনারা নির্বাচন কমিশনে আমরা আনুষ্ঠানিকভাবে কথা বলেছি যে জামাতে ইসলামের বিভিন্ন কর্মীরা তারা বাড়িতে বাড়িতে যে আপনার মানুষের ভোটার আইডি কার্ড এবং বিকাশ নম্বর নিচ্ছে। কি জন্য নিচ্ছে আমি অনুমান করতে পারি, নিশ্চয়ই সেখানে টাকা দিয়ে ভর্তি কেনার কোনো খুবই গুরুতর অভিযোগ, গুরুতর অভিযোগ। কিন্তু এই অভিযোগটা আপনি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পাবেন। এটা বেশ কয়েকদিন ধরেই বিএনপির নেতৃবৃন্দ বলছেন। আমি প্রত্যাশা করব যে এই বিষয়গুলি আসলে একদম পার্টিকুলারলি কমপ্লেইন করা উচিত ইলেকশন কমিশনের কাছে। এবং মানে অনেস্টলি বলি, এই অভিযোগ একটা রাজনৈতিক দলের অভিযোগ, সেটাতে আমি খুব বেশি রেসপন্স করতে চাই না। তবে এতটুকু বলি, অভিযোগে কিছু পার্টিকুলার পয়েন্ট আমার কাছে খুব বেইগ মনে হয়। হ্যাঁ, খুব বেইগ মনে হয়। সো সেটা ওনারা আরও নিখুঁতভাবে একদম তথ্য প্রমাণ সহ ইলেকশন কমিশন এবং পার্টিকুলারলি ধরেন যদি বাড়ি ওয়াইজ যেখানে ইলেকশন করছেন ওনার ওখানে হয় না, তাহলে উনি প্রশাসন সউদ্যোগে তদন্ত করতে পারে না। আমি যেই কদিন ধরে অভিযোগ হচ্ছে তাতে আমি নিশ্চিত প্রশাসন এখন পর্যন্ত ওই ধরনের সুনির্দিষ্ট কিছু পায়নি, পেলে অবশ্যই ব্যবস্থা নিত। প্রশাসন বলতে ইলেকশন কমিশন, রিটার্নিং অফিসার। এখন হেলাল ভাই যেটা বলছেন, হেলাল ভাই যে করছেন, হেলাল ভাইয়ের কাছে যদি তথ্য থাকে তাহলে তো ডেফিনেটলি আমি তো ওয়েলকাম করছি। হেলাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সেই তথ্য নিতেই পারে। অফ কোর্স, প্রথম কথা হচ্ছে আমি হেলাল ভাইকে একটা কারেকশন দেই। মেবি এটা হয়তো আমরা অনেকেই বলার ভুলের কারণে বলি যে ভোটার কার্ড সংগ্রহ করা মানে আপনি তো নিশ্চয়ই এনআইডি বোঝাতে চাচ্ছেন, ন্যাশনাল আইডেন্টি কার্ড, রাইট? সো কারো এনআইডি কার্ড কেউ এভাবে কালেকশন করবে, একটা ওই মোবাইল ব্যাংকিং অপারেটরের নাম্বার নিয়ে যাবে, এগুলি তো ওয়াইজ না, কোনো বিবেচনাতেই না। সুতরাং পার্টিকুলার যদি কমপ্লেইন থাকে, এখন আপনি এই অভিযোগটা ধরুন একদিকে আজিজুল বাড়ি হেলাল ভাই করছেন তার এলাকা থেকে, খুলনা থেকে, আরেকজন করছে দিনাজপুর থেকে, সব জায়গায় যদি একই ট্রেন্ড হয়, অ্যাটলিস্ট তো মিডিয়া তো একটা রিপোর্ট আসার কথা। তো আমি মনে করি এটা ওনাদের পার্টি কমপ্লেইন হলে অফকোর্স পার্টিকুলার রিটার্নিং অফিসার অথবা ইলেকশন কমিশন কোথাও যদি আস্থা না পান, সরকারের কাছে কমপ্লেইন করেন, সরকার ইলেকশন কমিশনকে বলবে এটা তদন্ত করার জন্য, খতিয়ে দেখার জন্য। না, তাহলে তো উনি তো কমপ্লেইন করলেন, জাতীয় গণমাধ্যমে করলেন, এখন তদন্ত করে তাহলে ওনার রিটার্নিং অফিসার বা ধরেন সরকারের বা নির্বাচন কমিশনের। আমার ধারণা, আমি তো বললাম এই কমপ্লেইনটা পুরনো, ওনারা বেশ কয়েকদিন ধরে করছেন। আমার ধারণা এই কমপ্লেইন যেটা উনি করেছেন এবং সেই জায়গা থেকে আপনি আমার কাছে প্রশ্নটা রাখার পরে যতটুকু রেসপন্স দেওয়া উচিত ততটুকু দিয়েছি। আমরা নিশ্চয়ই এখানে বসে এটা কোনো প্রমাণ করা বা খারিজ করার অবস্থায় কেউ সুযোগ নিশ্চয়ই। তাহলে এটার একটা বক্তব্য তো আসলে আমি একটা প্রশ্ন তুলতে চাই। আমি একটা কথা বলতে চাই। আমি অ্যাঙ্করকেও বলছি, প্রসঙ্গ ছাড়া যদিও কথাটা, যে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলাম, কিন্তু আমি দেখলাম নির্বাচনী প্রচারে এত বিধিনিষেধ সরকার জারি করেছে, এতে কিন্তু জনগণকে আপনি স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে আনার জন্য যে অ্যাট্রাকশন তৈরি করা সেটা করতে পারছেন না। আপনি একটা মানুষ ভ্যানে চড়ে মিছিল করবে সেটা করতে দিচ্ছেন না। একটা মানুষ মাইক ব্যবহার করবে, তাও তিনটার বেশি ব্যবহার করতে দিচ্ছেন না। আপনি চকলেট বা কিছু ছোট ছোট উপহার সামগ্রী, কারণ 17 বছর মানুষ ভোট দেয়নি, না দেওয়ার ফলে মানুষকে ভোট সেন্টারে আনার যে একটা উৎসাহ এবং উত্তেজনা থাকে প্রার্থীদের ভিতরে, সেটা আপনি একদম দমিয়ে ফেলেছেন। এতে কিন্তু ভোট সেন্টারে ভোটার উপস্থিতি খুব কম হবে। এখানে এই যে শাহ মোহাম্মদ তারিক, ও কিন্তু একটা কথা বলেছে যে আপনার নির্বাচনে উৎসব এখনো মেতে উঠিনি, নির্বাচনে আছে আর 20 দিন। আপনারা যদি নির্বাচনকে এভাবে ড্যামেজ করতে চান, নির্বাচনকে আমাকে তো অ্যাকসেপ্টেবিলিটি করতে হবে। শুধু হেলাল ভাই, আমি আপনাকে একটু রেসপন্স করি এই জায়গায়। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনি যেটা নির্বাচনের আচরণবিধি মানে বা প্রচারণার আচরণবিধি নিয়ে বলছেন, আমি আপনার সঙ্গে খানিকটা একমত। এই দেশের নাগরিক হিসেবে আমরা নির্বাচন বলতে আরো অনেক বেশি জাঁকজমক দেখতে পছন্দ করি। বাট আনফরচুনেটলি এই বিধিনিষেধগুলির অনেকগুলি আগে থেকেই আমাদের আরপিওতে আছে এবং আরো কিছু এবার যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আপনার দলের প্রতিনিধিত্ব ছিল।
আপনাদের তিনজন যারা এই স্ক্রিনে আছেন, তিনজনের প্রতিনিধিত্ব ছিল। আমার মনে হয় আপনার দলের সেই প্রতিনিধিরা আপনাদের এই আবেগটুকু সেই সময় বুঝতে পারেননি, তাহলে আরো স্ট্রংলি এটাকে প্রোটেস্ট করে অন্তত কিছু জিনিস আরো সুযোগ সুবিধা বাড়িয়ে নিত। তো সেক্ষেত্রে এটা নিয়ে এখন সরকারের কিছু করার নেই, যেহেতু পার্টিকুলারলি এটা ইলেকশন কমিশনের বিষয় এবং পলিটিক্যাল পার্টিগুলি আপনারা এগ্রিড হয়েছেন এই সমস্ত আলোচনায়, সেই জায়গায় হচ্ছে এটা আমাদেরকে আপাতত মেনে নিতে হবে। কিন্তু আমি বলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করলে কিন্তু হবে না। না, আমি দোষারোপ করছি না, আমি দোষারোপ করছি না। আমি হেলাল ভাই, আমি আপনাকে প্রক্রিয়াটা বলছি। ছিল আমি তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন তারিক ভাইয়ের কাছে যদি যেতে চাই, যে পণ্ডিত সমাজ আছে, স্কলার আছেন, তারা যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তের ব্যাপারে যদি আমরা আলোচনা করতে পারতাম যে আসলে 17 বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে যদি ভোটার উপস্থিতি কম হয়, তাহলে কি ফ্যাসিবাদের বিজয়, ফ্যাসিবাদের একজনের বিজয়? না, নিশ্চয়ই এটা নিয়ে তো আলোচনা হচ্ছেই। আমি একটু শাহ ইফতেখার তারিকের কাছে একটু যাই, অনেকক্ষণ আমি ওনাকে বসিয়ে রেখেছি। তারিক ভাই যদি একটু বলেন, মানে আমাদের এই আলোচনায় যদি একটু যুক্ত হন, মানে আপনার কাছে কি মনে হয়, মানে উৎসব মুখর না হয়ে ওঠার এটা কারণ কিনা, যে আরেকটু স্বতঃস্ফূর্ত হতে পারতো বা বলছিলেন, মানে আপনার অবজারভেশনটা কি? আমার অবজারভেশন হচ্ছে যে এই নির্বাচনটা অনেক বেশি উৎসব মুখর, অনেক বেশি অংশগ্রহণমূলক এখনো হয়ে ওঠেনি। এই কারণ হচ্ছে মানুষের মধ্যে দ্বিধা সংশয় এখনো কাটেনি। না, অংশগ্রহণমূলক মানে কি? সব দলই তো অংশ নিচ্ছে, জনগণের অংশগ্রহণ। এটা মানুষের মধ্যে এখনো দ্বিধা কাটেনি। দীর্ঘদিন একটি প্রশ্ন শুনেছেন, আসলে কি নির্বাচন হবে, এত তারিখে কি নির্বাচন হবে, নির্বাচন কি শেষ পর্যন্ত হবে, এই প্রশ্নগুলি মানুষের মধ্যে আছে। এখন আবার নতুন প্রশ্ন শুনতে পাচ্ছি, যে প্রশ্নগুলি শুধু সাধারণ মানুষ যে করছে তাই না, অনেক বিজ্ঞজনেরাও এটা পর্যালোচনা করছেন, আলোচনায় আনছেন যে জনগণ হয়তো ভোট দিতে পারবে, কিন্তু কোনো ম্যানিপুলেশনের ষড়যন্ত্র চলছে কিনা। অতএব এই যে মানুষের মধ্যে দ্বিধা সংশয় কাজ করছে, যার কারণে আমার মনে হয় যে জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়া দরকার নির্বাচনের ক্যাম্পেইনে, ওইভাবে স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক দলের একেবারে একনিষ্ঠ কর্মীরা ছাড়া জনগণ এখনো পর্যন্ত যুক্ত হয়নি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি এই সব সংখ্যাকে ভুল প্রমাণ। ভাই, আপনি আজকে প্রচারণার প্রথম দিনেই একদম জনগণ ঝাঁপিয়ে পড়বে এইটা প্রত্যাশা করাটা আমার মনে হয় উচিত নয়। তারপরেও আপনারা এই যে প্রচারণার কিছু বিধিনিষেধ সেটা আছে, কিন্তু আপনি একটা পার্টিকুলার ইস্যু যেটা বলছেন যে জনগণ একটা সময় বলতো যে ইলেকশন হবে কিনা, এখন দেখছি যে ইলেকশন ভাই হয়ে যাচ্ছে। একটা স্বার্থন্বেষী গ্রুপ যারা পরিকল্পিতভাবে এই প্রচারণাটা চালু করেছিল যে নির্বাচন হবে না, এখন তো এই মানুষগুলি তো এখন তাদের যেই নানান জায়গায় সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বলে যে ভিউ কামিয়েছে, বলে যে এক ধরনের অশান্তি সন্দেহ তৈরি করেছে, এখন তো তারা মিথ্যা প্রমাণিত হওয়ার জায়গা আছে। সুতরাং এই চক্রটাই মূলত এখন ইলেকশন তো হয়ে যাচ্ছে, এখন আমি কি বলবো, তাইলে এখন ম্যানিপুলেশন হচ্ছে, এই অভিযোগ আনতেছে আপনি যেটা বললেন। তারপরে ভোটের দিন ভোট হয়ে যাওয়ার পরে বলবো যে এটা কোনো ভোটই হয় নাই, আমরা তো আগে বলছি ভোট হবে না, এটা ভোট না। সো এই ফালতু আলাপগুলি বাদ দেন, এই জায়গাগুলি শুনবেন না, আপনারা এগুলিতে বিভ্রান্ত হবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আরো বেশি মানুষকে আপনাদের সঙ্গে ইনভলভ করার বিষয়ে মনোযোগ দিন। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে আপনার এই শব্দটার ব্যাপারে আমি আরো যে এটা ফালতু আলাপ আপনার মনে হয় যে বলাটা ঠিক হচ্ছে না। না, আমি আপনাকে ফালতু আলাপ করছেন বলি নাই। কিছু মানুষ এই ফালতু আলাপগুলিতে আপনাদেরকে বিভ্রান্ত করছে, আপনার আলাপ ফালতু না, আপনি তো শুনেই বলছেন যে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জি, আমি এই জায়গায় একেবারে স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই যদি কেউ নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করার বা কোনো রকম পেছন থেকে কোনো কলকাঠি নাড়ার চেষ্টা করেন, তাদের মনে রাখা দরকার 5ই আগস্ট খুব বেশি দূরে নয়, খুব বেশি দিন আগে হয়নি। মানুষ বহুদিন যাবৎ ভোট দিতে পারেনি, এইবার মানুষ তার ভোটটা নির্বিঘ্নে দেখ, এবং ফলাফল ঘোষণার ক্ষেত্রে যদি কোনো রকমের মানে চক্রান্ত বা ষড়যন্ত্রের কোন কালো মেঘ এই দেশের আকাশে আবার ঘনিয়ে আসে, জনগণ সেটাকে বরদাস্ত করবে না। কোনো শঙ্কা আছে, এরকম কোনো শঙ্কা আছে? আমার শঙ্কা নেই, কিন্তু এই জাতীয় শঙ্কার বিভিন্ন আলামত দেখা যাচ্ছে। সেই আলামতগুলি যেন ভুল প্রমাণিত হয়, আলামতগুলো যেন অসত্য হয়, সেটা আমরা আশা করি। কারণ আমরা জানি যে এই যারাই আমরা একে অপরের বিরুদ্ধে যে যাই বলুক না কেন, সকলেই কিন্তু
5ই আগস্টের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এক পক্ষে ছিলাম। জি, আপাতত হয়তো একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য রাখছি, কিন্তু আমি আশা করব কোন রাজনৈতিক দলই পুরানো ফেসিবাদের দিকে ফিরে যাবে না, এটা আমার প্রত্যাশা। অতএব সামনের দিন ভালো হবে, জনগণ আবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করব, এই প্রত্যাশা রাখছি। জি, একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে আলোচনায় ফিরি। দর্শক, 71 জার্নালে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করি। পত্রিকাগুলো যেগুলো আগামীকাল সকালে আপনাদের হাতে পৌঁছবে, ছাপা পত্রিকা, আমরা একটু অতিথিদের সঙ্গে যদি আবার আলোচনায় ফিরি। সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে দিয়ে শুরু করি। তারেক রহমান ভৈরবের এই বক্তব্যে একই অভিযোগ করলেন। তিনি এর আগে যে অভিযোগগুলো করেছেন আজকে সারাদিনের যে 2টি জনসভায়, একই অভিযোগ তিনি ভৈরবেও করলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মোবাইল নাম্বার নেওয়া হচ্ছে, বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে, এনআইডি কার্ডের নাম্বার নেওয়া হচ্ছে ইত্যাদি অভিযোগ। একই সঙ্গে 71 সালের ভূমিকার প্রসঙ্গও তিনি টেনে এনেছেন। ধন্যবাদ আপনাকে। আমি এই আলোচনায় যাওয়ার আগে আমি আজিল বাড়ি হেলাল ভাইয়ের সাথে নির্বাচনী প্রচারণা নিয়ে একটু যুক্ত করতে চাই। প্রচারণা নিয়ে যথেষ্ট বিভ্রান্তিও রয়েছে। বিশেষ করে খেয়াল করে দেখেন, যে আসনের এরিয়া এবং ভোটার সংখ্যা 2 লাখ, সে আসনেও 3টা মাইক ব্যবহার করা যাবে। আমাদের যে আসন, এই আসন, আমি গাজীপুর 4 কাপাসী আসনের প্রার্থী, এখানে 7,72,000 ভোটার, সেখানেও 3টা মাইক ব্যবহার করা যাবে। হাউ ক্যান ইট বি পসিবল? এটা কিভাবে সম্ভব হইতে পারে? কোন যুক্তিতে বিবেচনা নিতে পারে এটা? এরকম অনেকগুলো ইস্যু আছে। আমরা দেখছি আজকে রিটার্নিং অফিসার মহোদয় বসেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিলবোর্ড কি হবে, সেটা আরপিও তো উল্লেখ নেই, সাদা কালো হবে নাকি হবে। এই সহকারী রিটার্নিং অফিসার বলছেন সাদা কালো হবে, রিটার্নিং অফিসার বলছে যে কোনো কালার হতে পারে, ডিজিটাল হতে পারে, নাও হতে পারে। বিভ্রান্তিকর নানা ধরনের তথ্য নানা না, তাহলে জিজ্ঞেস করতে গেছেন কেন? মানে এটাই তো প্রশ্ন। জিজ্ঞেস করতে না গিয়ে তো, কারণ যেহেতু উল্লেখ নেই, তাহলে আপনি আপনার মতো করতে পারতেন। আমার মতো করতে গিয়েই আমি সাদা কালো অর্ডার করতে গিয়েছি, গিয়ে দেখলাম যে একজন ডিজিটাল করছেন। আচ্ছা, মানে আপনি ডিজিটাল করছেন যে উনি আমারই প্রার্থী, একই সাথে আমরা প্রার্থী, একই প্রেসে গেলাম, জিজ্ঞেস করলাম ডিজিটাল, বলছে ডিজিটাল তো ভাই করা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ডিজিটাল অর্ডার করলাম, ডিজিটাল অর্ডার করে ডিজিটাল বলতে পেনা ইয়েতে অর্ডার করলাম, অর্ডার করে গতকালকে টানাইতে আসছি। এখানে আমাদের যিনি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উনি বললেন যে না, এটা টানানো যাবে না। আজকে এটা আলোচনা নিয়ে আসলাম টেবিলে, 3 অফিসার 3 রকম বক্তব্য দিচ্ছে। এই ধরনের বিভ্রান্তিকর এবং প্রচারণা নানা ধরনের প্রতিবন্ধকতা উপযোগী নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী সংশ্লিষ্ট ব্যক্তিদের যথেষ্ট, আমি মনে করি এই জায়গা থেকে একটা মানে আমি বলবো একটা হযবরল অবস্থা এখনো বিরাজ করছে। আমরা চাই স্বচ্ছ, সুন্দর এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা নির্বাচন হোক। এই নির্বাচনটা সেই জায়গায় যাক, এটা আমরা চাই। আর আমাদের শাহ ইফতেখার তারিক ভাই বলেছিলেন যে জনগণের অংশগ্রহণের যে ইস্যুটা, এই ইস্যুটাতে আমি বলবো আরেকটা ইস্যু এখানে যুক্ত হয়েছে। সেটা হলো অতীতে ফেসিবাদের যে এটা ছিল যে ভোট আসলে জনগণকে দিতে হয়নি, ভোট হয়ে গিয়েছে। এই যে একটা ভয়, ভীতি, না ভয়, সে ভয় তো এখনো আছে। তারেক রহমান তো সে ভয় আজকেও করলেন, সে ইঙ্গিত করেছেন তিনি। মানে সেই জায়গায়, মানে আমার ওই প্রশ্নের প্রসঙ্গে যদি আপনি আসেন। যে আমি এটাতে আসছি নিশ্চয়ই। এই ভয়টা কিন্তু এখনো মানুষের মধ্যে কেটে ওঠেনি যে ভোট আসলে আমি আমারটা দিতে পারবো কিনা, নাকি আমারটা হয়েই যাবে, নাকি আমারটা আসলে মানে অন্যরকম হয়ে যাবে। আমি ভোট দিতে গিয়ে দেখবো যে আমার বাবাও কবর থেকে উঠে এসে ভোট দিতে পেরেছে। এগুলো নিয়ে কিন্তু গভর্নমেন্টের কোনো প্রচারণা, জনগণকে আশ্বস্ত করা, জনগণকে এই ব্যাপারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য যে কাজগুলো করা দরকার, এই জায়গায় যথেষ্ট ত্রুটি আমি বলবো রয়েছে। জনাব তারেক রহমান যে অভিযোগগুলো করেছেন, তার মধ্যে প্রথমত আপনি বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে ফোন নাম্বার নেওয়া হচ্ছে। আজিল বাড়ি হেলাল ভাইও প্রশ্ন করেছেন। এই প্রশ্নের আমি বলবো তারা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। যে অভিযোগ যদি যৌক্তিক হয়, এটা জামাত ইসলামীর ব্যাপারে হোক বা যে কোনো দলের হোক, যদি নির্বাচনী বিধিমালার আলোকে এটা শাস্তিযোগ্য অপরাধ হয়, শাস্তি হবে। এটা নিয়ে আলাদা এখানে মামলা দায়ের করা, এখানে নিয়ে আলোচনা করা, আমি মনে করি বিশেষ কোনো বিষয় এখান থেকে বের হয়ে আসা সম্ভব। কোনো কারণে আমি যে আসলে প্রার্থী, আমি একজন প্রার্থী, আমার পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা আমার কর্মীদের জন্য নাই। আমার কর্মীরা এরকম কোথাও করছে না।
করছে না, সুতরাং আমি খুব হলফ করে বলতে পারি এই জি। অভিযোগটি সত্য না। হয়তো বা অন্য কোথাও হয়ে থাকতে পারে, যদি হয়ে থাকে কোন কিসের ভিত্তিতে, আইনগত কোন জায়গায় এটা নিষেধ রয়েছে, অথবা উনি কোন জায়গা থেকে এটা করলেন, সেটা নির্বাচন কমিশন নিশ্চয়ই যাচাই করবে, সাহিত্যে- দেখবে। এর উপরে আমি আশা করি কোনো ধরনের মানে সংশয় অন্তত জামাত ইসলামীর পক্ষ থেকে কেউ প্রকাশ করবে না। জি, বিধিনিষেধ বাধাগ্রস্ত সাহিত্যকার তারিক, পরিবেশ- মানে আরপিও নিয়ে যে প্রসঙ্গ বলেন, কোনো সংশয় আছে? মানে আপনি কোনো কিছু ফেস করেছেন? হ্যাঁ হ্যাঁ, এই বিলবোর্ড নিয়ে আজকেই আমি ফেস করেছি। আমি আমার বিলবোর্ড রেডি, সাদা কালো। এর মধ্যে আমাকে একজন সংবাদ দিল যে রঙিন বিলবোর্ড অলরেডি লেগে গেছে। তো আমি সেটা নিশ্চিত হওয়ার জন্য সেটার ভিডিও আমার কাছে পাঠানো হলো। এখন আবার নতুন করে এই কালার বিলবোর্ড তৈরি করা, এই একটু বিভ্রান্তি আছে। আমি যদিও পড়েছি, সেখানে বিলবোর্ডের ব্যাপারে কোনো রং উল্লেখ নেই, কিন্তু পুরো স্পিরিটটা দেখে বোঝা যায় যে এখানে রঙিন কোনো কিছু ব্যবহার করা যাবে না। তাহলে এটা কি ভুলক্রমে বিলবোর্ডের ব্যাপারে উল্লেখ করা হয়নি, নাকি ইচ্ছাকৃত? এই বিষয়টা অস্বচ্ছতা ছিল, অস্পষ্টতা ছিল। তো যাই হোক, এগুলি টুকটাক বিষয়, এগুলি অত বড় বিষয় না। আমরা সকলে মিলে একটা জাতীয় নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের একে অপরের বিরুদ্ধে সমালোচনা তো করব বলেই তো আলাদা রাজনৈতিক দল, সেটা করব, কিন্তু সেটা যেন সহিংসতার পথে না বাড়ায়। যে সহিংসতা আমরা কয়েকদিন বিভিন্ন জায়গায় দেখেছি, এটা অত্যন্ত নিন্দনীয়। সেই পুরাতন সহিংসতার রোগ যেন আমাদেরকে পেয়ে না বসে। কোন রাজনৈতিক দল নিজেদেরকে যেন দেশের মালিক মনে না করি। আমরা সকলে মিলে, আমি যেমন আজকের অনেকগুলি ক্যাম্পেইনে বলেছি, আমার এখানে যতজন প্রার্থী হয়েছেন প্রত্যেক প্রার্থী সজ্জন, সকলে ভালো মানুষ। এটা আমি মুখের কথা বলিনি, সত্যিকার অর্থেই ভালো মানুষ। এবং এই জন্য আমি এখানকার রাজনৈতিক দল যারা মনোনয়ন দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। ভালো মানুষরা তুলনামূলকভাবে আগের চাইতে বেশি মনোনয়ন পাচ্ছে, এটা আশাব্যঞ্জক। এখন ঋণ খেলাপি এবং মানে লুটেরা যেন, জি জি তুমি কোন এলাকাতে দাঁড়াইছেন আপনি? ঢাকা নয়, ঢাকা নয়, ঢাকা নয়, ঢাকা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। খিলগাঁও মুগদা সবুজবাগ। তো যেহেতু আমার যারা প্রতিদ্বন্দ্বী আছেন সবাই ভালো মানুষ, এদের মধ্যে আমাদের কর্মসূচির পার্থক্য থাকবে, কিন্তু এখানে যেই নির্বাচিত হোক আশা করি এই অঞ্চলের মানুষ সুফল পাবে। জি, আজিজুল বারী হেলাল। যে আমি একটা কথা বলতে চাচ্ছি, বারবার বলছেন যে আমরা কোনো যে বাড়ি বাড়ি যে ভোটার কার্ড চাচ্ছে এর কোনো নির্দিষ্ট প্রমাণ দিতে পেরেছে কিনা। আর টিভিতে গত 2 দিন আগে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে কাফরুল থানায় আপনার জামাতের মহিলা কর্মীরা যখন এই কাজটি করে, আপনার ভোটার আইডি কার্ড নেই, তখন 2জন মহিলা কর্মী দৌড়ে পালিয়ে যায়, বাকি জনকে আপনার ধরা পড়ে। তখন স্থানীয় জামাতের আমির আব্দুল মতিন খান তিনি এসে ক্ষমা চাই যে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, এই ধরনের কাজ যেন না করায়। আপনার টেলিভিশন দেখেছেন সবকিছু, তারপরে জিনিসটা ওভাবে মিট আপ হয়। হেলাল ভাই, এখানে আমি একটু যোগ করতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব উনি একটা কথা বলেছেন যে এগুলি ইয়াতে দাখিল করা হবে অভিযোগ নির্বাচন কমিশনে। আপনি যে জাতীয় ঘটনা বললেন, এই জাতীয় ঘটনা একটি দুটি নয়, বহু জায়গায় এই জাতীয় ঘটনা ভিডিও প্রকাশিত হয়েছে। তো আমাদের এই অভিযোগগুলি কেন করতে হবে? নির্বাচন কমিশন কি চোখ কান অন্ধ? তারা কেন তৎক্ষণাৎ ওখানে ব্যবস্থা নিল না? এখানে কোথাও যদি পোস্টার থাকে, যদি ম্যাজিস্ট্রেট কাজ করতে পারে, তাহলে ওখানে কেন কাজ করবেন? তারিখ নির্বাচন কমিশনের ওয়ার্কফোর্স নেই। নির্বাচন কমিশনের ওয়ার্কফোর্স হলো আপনাদের ব্যুরোক্রেসি, অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সিজ। এখন are they closely associated, or they doing any help to the ইলেকশন কমিশন? কারণ ইলেকশন কমিশনের ওয়ার্কফোর্স তো খুবই কম। এখানে প্রশাসনকে তাকে সাহায্য দিতে হবে, আমাদের ল এনফোর্স সাহায্য দিতে হবে। তবে এই ঘটনা যে ঘটছে এটা কিন্তু সত্য, এই ঘটনা ঘটছে। আপনি দেখেন সহজ একটা হিসাব, যদি আপনি প্রত্যেকটা ভোটারকে 2000 টাকা করে দেন, 50,000 লোককে দিতে আপনার 10 কোটি টাকা লাগবে। 10 কোটি টাকা যে কোনো রাজনৈতিক দলের জন্য, বিশেষ করে
যে কোনো রাজনৈতিক দলের জন্য কোনো ব্যাপার না 10 কোটি টাকা দিয়ে একটা সিট কিনে নেওয়া। আপনার 50,000 লোককে টাকা দিলে অন্তত 30,000 ভোট তো পাবেন। 30,000 ভোটে আপনার চেঞ্জ হয়ে যায়, নির্বাচনের রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, তাই না? সুতরাং এই যে কাজটা আপনার ভোট কেনার যে কাজটা আপনার, এটা তো খুবই অন্যায় হচ্ছে। এবং ইসলামের নাম জড়িত রয়েছে এমন কোনো রাজনৈতিক দলে যদি নাম পাওয়া যায় তাহলে আমরা সবাই অপমানিত বোধ করি। কেন এখানে সাহেব থেকে তারিক তিনিও মুসলিম, আমি মুসলিম, ফয়েজ মুসলিম, আপনার যারা সবাই আমরা ইসলাম। এখন আমাদের এই ধর্মের নাম নিয়ে যদি কোনো ভোট কেনেন তাতে আমরা সবাই অপমানিত বোধ করি। ফয়েজ ভাই, না একটু হ্যাঁ, কিছু বিষয় তো আছে। যে প্রথম কথা হচ্ছে যে একদম পার্টিকুলার কিছু বিষয় ভাই পরিষ্কার করে বলি, এই মুহূর্তে কিছু বিষয় আমার জায়গা থেকে রেসপন্স করার কোনো উপায় নেই যদি সুনির্দিষ্টভাবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ হয়, এটা আপনারা প্রত্যেকে বোঝেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ওই কিছু কনফিউশন যদি তৈরি হয়, আমার মনে হয় ইমিডিয়েটলি এগুলি, যেমন আপনারা বিলবোর্ড নিয়ে একটা বললেন, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি যেটা ইলেকশন কমিশনের আপনাদের প্রচার প্রচারণার যে আচরণবিধি সেখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ছাড়া অন্যান্য যে সমস্ত প্রচারণা হবে সেগুলিতে ব্যবহৃত লিফলেট, ব্যানার, হ্যান্ডবিল, সাদা কালো অন্য কিছু যাই হোক সেগুলি সাদা কালো হবে। এখন ধরুন এই জায়গাটায় বিলবোর্ড উল্লেখ নাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন তো টেকনিক্যালি বলি, বিলবোর্ড তো একটা স্পেস, সেখানে বিলবোর্ডে আপনি যদি ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম না হয় সেটা, তাহলে সাদা কালো অ্যাপারেন্টলি এটা মনে হচ্ছে আমার কাছে। বা আরো ক্লিয়ার হওয়ার জন্য আপনি রিটার্নিং অফিসার বা ইলেকশন কমিশন থেকে নেবেন। আর যদি আপনি ওই বিলবোর্ডে আপনি যেটা হচ্ছে প্লাস্টিকের যেটা করে বা কাগজের যেটা করে সেটা করলে সাদা কালো, এটাতে তাই মনে হচ্ছে প্রচারণার ক্ষেত্রে। তারপরে এগুলি যেহেতু আজকে প্রথম দিন, আপনারা প্রচারণা করতে গিয়ে একে অপরেরটা দেখেও কিছু হ্যাঁ সেক্ষেত্রে আলাপ করে এগুলি আমার মনে হয় এগুলি জটিল বিষয় না, বরঞ্চ আমার কাছে আপনাদের এই আলোচনাটা ইন্টারেস্টিং লেগেছে। আপনারা প্রত্যেককে ধরেন পার্টিগুলিকে নানানভাবে ব্লেম করার যেমন চেষ্টা, কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে প্রত্যেক নেতার মধ্যে একটা জিনিস দারুণভাবে যেটা ফুটে উঠছে, প্রত্যেকেই জনগণের, নাগরিকদের, ভোটারদের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হতে চান। আমরা কিন্তু এই জায়গায় ইন্টারেস্টের জায়গায় সবাই কমন। আপনিও আধিপত্যবাদ চান না, আপনিও জোর করে রাতের বেলায় ভোট চান না, কেউই এই জিনিসটা চাচ্ছেন না। এটা যদি আমাদের ইন্টারেস্টের জায়গায় কমন হয় তাহলে আলটিমেটলি হয় কি, ভোটারের প্রতি প্রত্যেক পলিটিশিয়ানের রেসপেক্টটা বাড়ে, আমরা রেসপেক্ট করব, সেটা পাবো। আপনাদের মধ্যে যে সৌহার্দ্যতা এই জায়গায় অন্তত দেখা যাচ্ছে, যে জোর করে ভোট নেওয়ার প্রবণতা নেই, মানুষকে কনভিন্স করতে হবে, কনভিন্স করে নিতে হবে, পলিটিশিয়ানকে ম্যানেজ করতে হবে ভোটারকে, এই রেসপেক্টটা ভোটাররা অনেক দিন পর পাচ্ছে। এইটা একটা রেয়ার চান্স বাংলাদেশি অন্তত লাখ লাখ কোটি কোটি ভোটারের জন্য। বিকজ দীর্ঘদিন তো ওই আইয়ুবী ভাই যেটা বলছিলেন চর্চার মধ্যেই নেই ভাই। অনেক সময় আমরা বলছি প্রচারণা, মানুষ এঙ্গেজ হচ্ছে না, মানুষ 17 বছর ভুলে গেছে কিভাবে এঙ্গেজ হইতে হয়। অনেক কিছু আমাদের যারা এবার ইলেকশন করছে, একটা বড় অংশ প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আপনারা 3 জনের মধ্যে 2 জন প্রথমবার করছেন সম্ভবত। সো এই বাস্তবতায় হেলাল ভাইয়ের কাছে যেই নির্বাচনী প্রচারণার সিস্টেমটা খুব কমন মনে হবে, যেই টেকনিকটা পুরনো মনে হবে, আমাদের এই 2 ভাইয়ের কাছে সেটা নতুন মনে হতে পারে। সুতরাং এটা আমাদের একটা কালেকটিভ এফোর্ট, আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, ভালো নির্বাচন করতে চাই, সবাই মিলেই করব, এটা হচ্ছে বাস্তবতা। নিশ্চয় আমরা আলোচনাটা মনে হয় যে একটা জায়গায় গিয়ে আমরা মোটামুটি একটা কংক্রিট আলোচনা করতে পেরেছি আশা করি। ধন্যবাদ জানাই আজিজুল বারী হেলাল, আপনি প্রচারণায় আছেন সেটা দেখেই মনে হচ্ছে, এবং এত গভীর রাত পর্যন্ত এটা করতেই হবে সামনে। আরও শুভকামনা জানাই আপনাদের 3 জনকেই, আজিজুল বারী হেলাল, শাহ ইফতেখার তারিক এবং সালাউদ্দিন আইয়ুবী, আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য একাত্তর জানালে। একই সঙ্গে ফয়েজ আহমেদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।